আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন 3 শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ডেভিলের সাথে কথা শেষ করে রিয়া একটু রেস্ট নিয়ে নেয়, কারণ এরপর হয়তো কিছুদিন খুব একটা সময় পাবে না রেস্ট করার জন্য। তাই রিয়া তার রুমে গিয়ে শুয়ে পড়ে। রিয়ার ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজে। রিয়া ঘড়িতে তাকিয়ে দেখে 4টা 30 বাজে। রিয়া ভাবে এই সময় আবার কে এলো। রিয়ার তেমন কোনো বন্ধুও নেই যে আড্ডা দেওয়ার জন্য আসবে। রিয়া গিয়ে দরজা খুলে দেখে একটা পিচ্চি ছেলে দাঁড়িয়ে আছে। রিয়া বলল, কে তুমি, এখানে কি চাই? পিচ্চি বলল, আমি শান্ত, আপনাকে এটা দিতে এসেছি। পিচ্চিটা একটা পার্সেল এগিয়ে দিল। রিয়া বলল, এতে কি আছে আর আমাকে কেন দিচ্ছ? শান্ত বলল, এতে কি আছে আমি কি করে জানবো? একটা আঙ্কেল আমাকে এটা দিয়ে তোমার বাসা দেখিয়ে বলল এটা ওই আন্টির বাসায় দিয়ে এসো, আন্টি তোমাকে অনেকগুলো চকলেট দিবে। রিয়া বলল, কোন আঙ্কেল? শান্ত বলল, জানি না, মুখ ঢাকা ছিল। রিয়া বলল, আচ্ছা তুমি দাঁড়াও, আমি চকলেট নিয়ে আসছি। শান্ত বলল, হুম। তারপর রিয়া তার ঘর থেকে কিছু চকলেট এনে ছেলেটাকে দেয়। তারপর রিয়া পার্সেল নিয়ে তার রুমে চলে যায় আর পার্সেলটা খুলে দেখে একটা ফোন, একটা ছবি আর একটা ফাইল। রিয়া ফোন অন করে আর সাথে সাথে সেই ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। রিয়া কলটা রিসিভ করে। হ্যালো ডেভিল। ডেভিল বলল, এজন্য তোমাকে আমার এত পছন্দ, তুমি খুব চালাক আর খুব সহজেই সবকিছু বুঝতে পেরে যাও। রিয়া বলল, ধন্যবাদ, কিন্তু না বুঝে উপায়ও নেই, যার হয়ে কাজ করি ভাবনাটাও তার মতোই হতে হয়। ডেভিল বলল, দ্যাটস মাই লেডি, ডিড ইউ গেট দ্য ফাইল? রিয়া বলল, ইয়া। ডেভিল বলল, ওটাতে তোমার প্রয়োজনীয় ইনফরমেশন আছে যা তোমার এই মিশনে কাজে আসবে। রিয়া বলল, ওকে। ডেভিল বলল, আমি তোমাকে আমার অ্যাড্রেস সেন্ড করছি, আমার বাসায় চলে এসো। আর ওই ফাইলের ভেতরে আরেকটা ছোট ফাইল আছে, আমার বাসায় আসার আগে ওটা ভালো করে দেখে নিও। রিয়া বলল, ওকে। ফোনটা কাট হয়ে গেল। রিয়া ফ্রেশ হয়ে এসে পার্সেলে থাকা ফাইলটা খুলে সেখানে আরিফা ও ঈশার ছবি এবং অন্যান্য ডিটেলস আছে। রিয়া ফাইলটা ভালো করে দেখে নেয়, তারপর রেডি হয়ে ডেভিলের দেওয়া অ্যাড্রেসে চলে যায়। বাড়ির সামনে গিয়ে বেল বাজালে ঈশা এসে দরজা খুলে দেয়। রিয়া বলল, হাই। ঈশা বলল, হ্যালো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। রিয়া বলল, আমি রিয়া, রেদওয়ানের কলিগ। অফিসের একটু কাজের বিষয়ে রেদওয়ানের হেল্প দরকার ছিল, তাই রেদওয়ান আসতে বলেছিল। ঈশা বলল, ওহ প্লিজ কাম ইন। রিয়া বলল, থ্যাঙ্কস। ঈশা বলল, রেদওয়ান কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। আমি বললাম তাকে বসতে বলো, আমি আসতেছি। ঈশা বলল, আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। রিয়া বলল, আরে আপনার কষ্ট করতে হবে না, আমি চা খাই না। আরিফা বলল, মাম্মা হু ইজ শি? ঈশা বলল, শি ইজ ইয়োর ফাদার্স ফ্রেন্ড। রিয়া বলল, ইফ আই এম নট রং শি ইজ আরিফা রাইট? ঈশা বলল, ইয়েস, শি ইজ মাই ডটার। রিয়া বলল, আরিফা এদিকে এসো। আরিফা বলল, ইয়েস আন্টি। রিয়া বলল, এই নাও চকলেট, এটা তোমার জন্য। আরিফা বলল, থ্যাঙ্কস ফর দ্য চকলেট আন্টি। রিয়া বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার। রেদওয়ান বলল, হাই রিয়া, হাউ আর ইউ? রিয়া বলল, অ্যাজ অলওয়েজ। রেদওয়ান বলল, হুম গুড। ঈশা, ডিয়ার গিভ মি এ কফি প্লিজ। ঈশা বলল, শিওর। তারপর ঈশা ওখান থেকে চলে গেল রান্নাঘরে। রেদওয়ান বলল, ইয়া নাও টেল মি, এই মিশনে তোমার কি কি প্রয়োজন? রিয়া বলল, বেশি কিছু না, স্টিভের কোয়ার্টারের পাশে একটা ফ্ল্যাট, একটা কার অ্যান্ড সাম মানি। রেদওয়ান বলল, ওকে, সব ব্যবস্থা হয়ে যাবে। রিয়া বলল, ওকে, দেন আই শুড লিভ নাও। রেদওয়ান বলল, আরে এই তো আসলে, বসো, কফি খেয়ে যাও। রিয়া বলল, ওহ কাম অন রেদওয়ান, ইউ নো অ্যাবাউট মি, আর তাছাড়া আমার সময় নেই, আই হ্যাভ টু গো। রেদওয়ান বলল, ওকে, অ্যাজ ইউর উইশ। তারপর রিয়া চলে গেল। ঈশা কফি নিয়ে এসে দেখে রিয়া নেই। তখন ঈশা আমাকে জিজ্ঞেস করলো, রিয়া কোথায় গেল? আমি বললাম ওর কাজ শেষ তাই চলে গেছে। ঈশা বলল, ও ইন্টারপোল অফিস। পিটার বলল, মে আই কাম ইন স্যার? স্টিভ বলল, ইয়েস কাম ইন। এনি ইনফরমেশন? পিটার বলল, ইয়েস স্যার। স্যার, এটা আরিফের কল রেকর্ড। যেদিন আরিফ খুন হয় সেদিন ওর ফোনে কল এসেছে 7 বার। একই নম্বরে আরিফ নিজে অনেকবার কল করেছে। আমরা নম্বরটা সম্পর্কে খোঁজ করেছি, এটা বাংলাদেশের পপুলার বিজনেস ওয়েম্যান আশার নম্বর। পুরো নাম আইরিন রহমান আশা। এটা আশার কল রেকর্ড। পোস্টমার্টম রিপোর্ট অনুযায়ী আরিফের মৃত্যু হয় 3টা 30 মিনিটে, আর তার ঠিক 10 মিনিট পরে 3টা 40-এ আশার ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে, আর সেটার লোকেশন ওই সময় লন্ডনে ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেটা কে হতে পারে, আশার লোক নাকি? স্টিভ থামিয়ে দিয়ে বলল, ডেভিল। পিটার বলল, স্যার হাউ ক্যান ইউ সো শিওর? স্টিভ বলল, যদি আশার লোক হতো তাহলে ওকে প্রাইভেট নাম্বার থেকে কেন কল করবে? প্রাইভেট নাম্বার তারাই ইউজ করে যারা নিজের আইডেন্টিটি লুকোতে চায়, আর এটা ডেভিল। স্মিথ বলল, স্যার কল ফর ইউ। স্টিভ বলল, কে কল করেছে? স্মিথ বলল, ইটস এ প্রাইভেট নাম্বার স্যার। স্টিভ বলল, হ্যালো। ডেভিল বলল, হ্যালো মিস্টার স্টিভ, ইন্টারপোলের সব থেকে দক্ষ এবং সৎ অফিসার, আপনি খুব ইন্টেলিজেন্ট, এতে কোনো সন্দেহ নেই। 36টা কেসের মধ্যে 35টিতে সাকসেস, আর একমাত্র কেস যেটা পেন্ডিং আছে সেটা আমার কেস।
যেটা আপনি কখনোই সফল করতে পারবেন না। তাই শুধু শুধু খেটে লাভ নেই। আমি সাধারণ মানুষের কোনো রকম ক্ষতি করি না। আপনি যে কাজ করেন আমিও সেটাই করি। তফাৎ হলো আপনি ইলিগ্যালি করেন আর আমি ইলিগ্যাল। স্টিভ বলল, আপনার রেকর্ড চেক করে দেখলাম যে কাজ পুলিশ করতে পারে না তাদের উপর বিভিন্ন নেতাদের প্রেসারের জন্য সেটা আপনি করেন। অপরাধীকে শাস্তি দেন, কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে। একজন সাধারণ মানুষ হিসেবে যদি দেখি তাহলে আপনি ঠিক, কিন্তু একজন পুলিশের নজরে আপনি ক্রিমিনাল। আর ক্রিমিনালদের একটাই ঠিকানা, আর সেটা হলো জেল। আর খুব শীঘ্রই আমি আপনাকে আপনার আসল ঠিকানায় নিয়ে আসব। ডেভিল বলল, আপনার সম্পর্কে যা শুনেছি আপনি ঠিক সেরকমই। সততার কিরা আপনার রক্তে মিশে আছে, তাই আমার ঠান্ডা কথায় আপনার কান নড়বে না। কোনো ব্যাপার না, আপনি তো বিবাহিত, তাও পুলিশ কোয়ার্টারে থাকেন। এটা কিন্তু ঠিক না। আপনার একটা মাত্র গাড়ি, আর গাড়ির ভেতরে আপনার 2 মেয়ে রোজি এবং লিসা, এবং আপনার স্ত্রী আছে, যেটা ইতালির মিলান হাইওয়েতে আছে। তার ঠিক পিছে আরো একটা গাড়ি, গাড়িতে আমার লোকেরা আছে। জাস্ট একটা কল আর আপনার ফ্যামিলি শেষ। স্টিভ বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? ডেভিল বলল, আমি তো আপনাকে জানালাম, এখন ভয় পাওয়া না পাওয়া আপনার ব্যাপার। স্টিভ হেসে বলল, ডেভিল তুই বড্ড ভুল করে ফেলেছিস। আমার ব্যাকগ্রাউন্ড জেনে নিয়েছিস, কিন্তু আমার ফ্যামিলি সম্পর্কে না জেনে তাদের মারার জন্য লোক পাঠিয়ে দিলি। শোন, তোকে একটা সিক্রেট বলি, আমার ফ্যামিলি আমার দুর্বলতা নয়, ওরা আমার শক্তি। তুই কি ভাবিস ওদের এত দূর ইতালিতে রেখে আমি এখানে জব করি? প্রতিদিন তোর মতো কত ক্রিমিনালের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি তাও এত সৎ কিভাবে? ওরাও তোর মতো এই পুরনো গেম খেলার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তুই কি ভেবেছিস আমার স্ত্রী অন্য 5টা মেয়ের মতো শুধু সংসারের রান্নাবান্না আর কাপড় ধোয়া ছাড়া কিছু জানে না? 2018 এর পুলিশ রেকর্ড চেক করে দেখ। শি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সোলজার অন হার ব্যাচ। একবার ফোন করে খোঁজ নিয়ে দেখ তোর লোকের কি হাল। আবার কথা হবে একটা শর্ট ব্রেকের পর। আই উইল ওয়েট ফর ইউর কল। ডেভিল প্লেস। ডেভিল বলল, রিয়া কল মিরাজ। রিয়া বলল, ওকে। মিরাজ বলল, হ্যালো। ডেভিল বলল, অ্যাবর্ট দ্য মিশন। মিরাজ বলল, বাট হোয়াই? ডেভিল বলল, ডু অ্যাজ আই সে। মিরাজ বলল, ওকে। ইন্টারপোল অফিস। স্মিথ বলল, স্যার কল ফর ইউ। স্টিভ হেসে বলল, ডেভিল খুব ভালো লাগলো প্রথমবার তুই নিজের প্ল্যানিং এ চেঞ্জ করেছিস, নিজের মিশন থেকে পিছিয়ে এসেছিস, ব্যাপারটা ভালো লাগলো। ডেভিল বলল, একদম সেম ফিলিংস। আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পর নিজের মতো একটা খেলোয়াড় পেয়েছি, তোর সাথে খেলা জমবে। এখন থেকে আমি কোথায় কখন কি করব সব ইনফরমেশন তোকে জানিয়ে দিব। যদি পারিস আমাকে আটকে দেখাস। কাল আমি বাংলাদেশে যাচ্ছি, ফ্লাইট নাম্বার মেসেজ করে দিয়েছি, দেখ পারলে আমাকে আটকে দেখা। আর হ্যাঁ, তোর জন্য ঈদ স্পেশাল বোনাস, আমি তোর সামনে দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করব, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না। স্টিভ বলল, কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স হানিকারক। ডেভিল বলল, নো রিস্ক নো গেম। ডেভিলের একটাই উসুল, সে বিপদের সাথে খেলতে ভালোবাসে। কাল যদি আমাকে বাংলাদেশ যাওয়া থেকে আটকাতে পারিস তাহলে তো বেঁচে গেলি, আর যদি না পারিস তাহলে ডেভিলের ধ্বংসযোগ্য দেখার জন্য প্রস্তুত থাকিস। স্টিভ বলল, লেট দ্য গেম বিগেইন। ডেভিল বলল, মাফিয়া গার্ল সময় হয়ে গেছে আমার তরুপের তাস বের করার। মাফিয়া গার্ল বলল, তোমার মাইন্ডে এক্স্যাক্টলি কি চলছে বলবে আমায়? ডেভিল বলল, আমি যা বলছি মন দিয়ে শোন, যেমন বললাম ঠিক সেরকম যেন হয়। মাফিয়া গার্ল বলল, ওকে। নেক্সট মর্নিং ইন্টারপোল অফিস। অ্যালেক্স বলল, স্যার ডেভিল তার চাল চালতে শুরু করে দিয়েছে। স্টিভ বলল, মানে কি চাল চেলেছে ডেভিল? অ্যালেক্স বলল, স্যার শহরে যত বড় ব্যাংক আছে সব ব্যাংক থেকে কমপ্লেন এসেছে, হঠাৎ করে তাদের অ্যাকাউন্ট থেকে সব টাকা ভ্যানিশ হয়ে গেছে। আমার মনে হয় ডেভিল এদিক দিয়ে আমাদের উলঝে রাখবে আর ওদিক দিয়ে ও বাংলাদেশে পালানোর চেষ্টা করবে। স্টিভ বলল, না, ডেভিল সম্পর্কে স্টাডি করে আমি ওকে যতটা জেনেছি ও পিঠ দেখিয়ে পালাবে না। ও যখন বলেছে আমার সামনে দিয়ে যাবে ও এটাই করবে। তাহলে এই কাজটা কে করতে পারে আর কেন? হোয়াট এম আই মিসিং? হোল্ড এ মিনিট। ব্যাংকের সার্ভারগুলো হাই প্রোটেকশনে রাখা আছে, এত সহজে হ্যাক করাটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়। এত কঠিন ফায়ারওয়াল ব্রেক করতে পারে এমন কোন হ্যাকার আছে? তাড়াতাড়ি খোঁজ নাও। অ্যালেক্স বলল, স্যার আমরা আগেই খোঁজ নিয়েছি, এমন কোনো হ্যাকার বর্তমানে নেই। স্টিভ বলল, হতে পারে পুরনো কেউ। অ্যালেক্স বলল, ওকে স্যার, আমাকে জাস্ট 5 মিনিট দিন। স্যার এমন একজন হ্যাকারই ছিল মাফিয়া গার্ল। স্টিভ বলল, ছিল মানে? অ্যালেক্স বলল, ছিল মানে এখন আর সে নেই, সে মৃত। 8 বছর আগে ক্রসফায়ারে মারা যায়। ডেভিলের সঙ্গে ছিল, কিন্তু ডেভিলই পুলিশকে ইনফরমেশন দিয়ে ওকে ধরিয়ে দেয়। স্টিভ বলল, স্ট্রেঞ্জ, তাহলে ব্যাংক লুট কে করতে পারে? ইন্টারপোল অফিস গেট। মাস্ক পরা একজন মহিলা এসে গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে বলল, আই ওয়ানা মিট মিস্টার স্টিভ। হ্যারি বলল, হু আর ইউ? মেয়েটি বলল, আই এম দ্য ব্যাংক রবার ইউ অল সার্চিং ফর। হ্যারি বলল, অফিসার অ্যারেস্ট হার। মেয়েটি বলল, ও হ্যালো, কাম ডাউন। পালানোর হলে এখানে আসতাম না, আমি তোমাদের স্যারের সাথে দেখা করার জন্য এসেছি। তারপর মেয়েটাকে উপরে নিয়ে যাওয়া হলো। হ্যারি বলল, স্যার এই মেয়েটা আপনার সাথে দেখা করতে চাইছিল, এ নাকি ব্যাংক থেকে সব টাকা গায়েব করেছে। স্টিভ বলল, তোমার মাথায় কি বুদ্ধি নেই? যে কেউ পাবলিসিটির জন্য নিজেকে অপরাধী বলবে, আর তোমরা তাকে ধরে নিয়ে
আসবে? ইডিয়েট। মেয়েটা বলল পাবলিসিটির জন্য আসলে মুখ ঢেকে আসতাম না, খোলা রাখতাম। স্টিভ বলল হু আর ইউ? মেয়েটা বলল এতক্ষণে কাজের প্রশ্ন করেছেন। আই এম মাফিয়া গার্ল, দ্য কুইন অফ হ্যাকার্স। স্টিভ বলল খুব ভালো জোক ছিল, বাট এখন হাসার মতো অবস্থা নাই, সরি। মাফিয়া গার্ল বলল আমি জানি আমার কথা বিশ্বাস হবে না, আইন প্রুফ চাই। ওয়েট। মাফিয়া গার্ল তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করলো, তারপর মিনিট 2 কি যেন টাইপ করলো, তারপর স্টিভকে বলল কাউন্ট টু 10। ওকে। তারপর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করলো। সাথে সাথে স্টিভের সামনে থাকা সবগুলো ফোন বেজে উঠলো। স্টিভ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। মাফিয়া গার্ল বলল ফোন রিসিভ করো মিস্টার স্টিভ। স্টিভ ফোন রিসিভ করলো। ব্যাংক থেকে ফোন ছিল, তাদের সব টাকা ফেরত এসেছে এটা ইনফর্ম করার জন্য ফোন। স্টিভ ফোন রেখে দিল। সে এখনো শকের মধ্যে আছে, তার মাথায় ঘুরছে অনেক প্রশ্ন। কে এই মেয়ে? আসলেই কি এটা মাফিয়া গার্ল নাকি কোনো বহুরূপী? আর এ যদি মাফিয়া গার্ল হয় তাহলে 8 বছর আগে মারা যাওয়া মেয়েটি কে? আর মাফিয়া গার্লই বা 8 বছর কোথায় ছিল? আর হঠাৎ করে তার ফিরে আসার কারণ কি? মাফিয়া গার্ল তো ডেভিলের সাথে ছিল, তাহলে ডেভিল কেন পুলিশকে ওর সম্পর্কিত ইনফরমেশন দেয়? ও চাইলেই এই টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে পারত, কেউ ওকে ধরতে পারতো না, তাহলে ও ফিরে এলো কেন? আর টাকাগুলো ফিরিয়ে দিল, তাহলে ও টাকাগুলো নিয়েছিলই কেন? মাফিয়া গার্ল বলল আমি জানি এখন আপনার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক করছে, কিন্তু আমি এখন আপনার একটা প্রশ্নেরই উত্তর দিতে পারবো, আর সেটা হলো যখন আমি টাকাগুলো নিতে সক্ষম ছিলাম তবে ফিরে কেন এলাম? আসলে আমি টাকাগুলো নিতে চাইনি, আমার আপনার কাছে পৌঁছানোর জন্য জাস্ট একটা কারণ দরকার ছিল। আপনি বড় অফিসার, আপনার কাছে তো আর যে কেউ আসতে পারবে না। আর তাছাড়া সবাই জানে মাফিয়া গার্ল 8 বছর আগে পুলিশের ক্রস ফায়ারে মারা গেছে। আমি বললেই আপনারা কেন বিশ্বাস করবেন? তাই এত কিছু করা। স্টিভ বলল এত কিছু তুমি আমার সাথে দেখা করার জন্য, নিজেকে প্রুফ করার জন্য করেছো, কিন্তু কেন? এতে তোমার লাভ কি? মাফিয়া গার্ল বলল আছে, লাভ আমারও আছে। ডেভিল নাম তো শুনেছেন নিশ্চয়ই, হেডিক। ডেভিল আর আমার সবচেয়ে বড় শত্রু। আপনারা ডেভিলকে চান আর আমি চাই ওর ফাঁসি। স্টিভ বলল কিন্তু কিভাবে জানবে ডেভিলকে? ওকে তো কেউ দেখেনি, কেউ জানে না ও দেখতে কেমন। মাফিয়া গার্ল বলল অন্য সবার সাথে আমাকে তুলনা করছেন স্যার, আপনি ভুলে যাচ্ছেন আমি মাফিয়া গার্ল। ওর শরীরের ভেতরে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, আর ওটাকে একমাত্র আমি ট্রেস করতে পারবো। এটা ডেভিল জানতো, তাই ভবিষ্যতে প্রবলেম না হয় এজন্য আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো জঘন্য কাজ করে। ও একটা বিশ্বাসঘাতক। স্টিভ বলল তাহলে ওকে ট্রেস করো ফার্স্ট। মাফিয়া গার্ল বলল আমার কাছে একটা প্ল্যান আছে। স্টিভ বলল কি প্ল্যান? মাফিয়া গার্ল বলল শুনেন, আপনি এয়ারপোর্টে যান, আর আপনার টিমকে আমি যেখানে বলবো সেখানে যাবে। আমি ডেভিলকে ট্রেস করছি, বাই চান্স যদি ওরা ডেভিলকে ধরতে ব্যর্থ হয় তবে আপনি এয়ারপোর্টে থেকে ওকে ট্র্যাপ করবেন। স্টিভ বলল হুম, গুড আইডিয়া, নাও ট্রেস হিম ফার্স্ট। মাফিয়া গার্ল বলল হুম। তারপর মাফিয়া গার্ল তার ল্যাপটপ নিয়ে কিবোর্ডে কিছুক্ষণ হাত চালালো, তারপর বলল মিস্টার স্টিভ আমি সবার ফোনে লোকেশন দিয়ে দিয়েছি, সবাইকে নিজের পজিশন নিয়ে নিতে বলুন। স্টিভ বলল ওকে। বাই এনি চান্স যদি ডেভিল হাইওয়ে থেকে সার্ভাইভ করে যায় আর এয়ারপোর্ট চলে আসে তখন কি করব? আমরা তো ওকে চিনিও না। মাফিয়া গার্ল বলল চিন্তা করবেন না, ডেভিল যখন আপনার বা অন্য কোনো অফিসার যার ফোনে ডেভিলের লোকেশন আছে তাদের আশেপাশে 50 মিটারের দূরত্বে থাকবে, তখন আপনাদের ফোনে বিপের আওয়াজ বাজতে থাকবে, আর ডেভিল যত আপনাদের কাছে আসবে তত আওয়াজ বাড়তে থাকবে। অফিসার্স আপনারা আপনাদের পজিশন নিয়ে নিন। মিস্টার স্টিভ এয়ারপোর্টে প্রবেশকারী প্রত্যেকের পাসপোর্ট চেক করবেন, আজকে ডেভিল যেন পালাতে না পারে। লন্ডন হাইওয়ে, শুনশান হাইওয়েতে কেউ নেই। অবাক করার বিষয় হলেও এটাই সত্যি, যেখানে গাড়ি আর লোকজনের ভিড় থাকার কথা সেখানে হাইওয়ের এক কোনায় একটা রেসিং বাইক আর তার পাশে কালো পোশাকে ঢাকা একজন মধ্যবয়সী লোক। কালো পোশাকে ঢাকা বলার কারণ লোকটা ফুল ব্ল্যাক কালারের পোশাক পরে আছে, মুখে চিরচেনা সেই ভূতের মাস্ক। হাইওয়েতে দাঁড়িয়ে সিগারেট টানছিল, তখন তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। সে ফোন বের করে দেখে মাফিয়া গার্লের মেসেজ, আই হ্যাভ ডান মাই জব, নাও ইটস ইউর টার্ন। আমি মুখে রহস্যময় হাসি নিয়ে বললাম লেটস হ্যাভ সাম ফান বয়েস। লন্ডন এয়ারপোর্ট। স্টিভ আগে থেকে এয়ারপোর্টের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। সে ডেভিলকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চায় না, কেননা সে মানতে বাধ্য ডেভিল খুব হিংস্র। ছোট থেকে ছোট ভুলের ফায়দা ডেভিল খুব ভালোভাবেই তুলতে জানে, তাই স্টিভ কোনো রকম রিস্ক নিতে চায় না। সে নিজে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সবার পাসপোর্ট আর ব্যাগস চেক করছে। অ্যালেক্স বলল স্যার মাফিয়া গার্লের ইনফরমেশন একদম ঠিক, ডেভিল এখানেই আছে। স্টিভ বলল দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর, গো অ্যান্ড ক্যাচ হিম। অ্যালেক্স বলল ওকে স্যার। রেদওয়ান বলল লেটস স্টার্ট দ্য গেম, ক্যাচ মি ইফ ইউ ক্যান। তারপর রেদওয়ান তার বাইক স্টার্ট দিল এবং ফুল স্পিডে হাইওয়েতে উঠে গেল। অ্যালেক্স বলল কাম অন মুভ, আজ যেন ডেভিল পালাতে না পারে, উই হ্যাভ টু ক্যাচ হিম, মুভ ফাস্ট। রেদওয়ান হাইওয়ে ক্রস করে একটা সরু গলিতে প্রবেশ করলো। অ্যালেক্সও তার পুরো টিম নিয়ে ওকে ফলো করতে থাকলো। এক সময় হঠাৎ করে রেদওয়ান থেমে গেল, সামনে আর রাস্তা নেই। তার পেছনে অ্যালেক্সও চলে এসেছে তার টিম নিয়ে। রেদওয়ান বাইক থেকে নেমে দাঁড়ালো, দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো আর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। তার মুখে মুচকি হাসি। অ্যালেক্স স্টিভকে কল করলো। অ্যালেক্স বলল স্যার আমরা ডেভিলকে আটকে ফেলেছি।
গেছি। স্টিভ বলল গ্রেট, ওকে অ্যারেস্ট করো এবং থানায় নিয়ে এসো। অ্যালেক্স বলল স্যার। একটু অবাক করার বিষয়, ও পালানোর চেষ্টা করছে না, বরং ও নিশ্চিন্তে দাঁড়িয়ে সিগারেট টানছে। স্টিভ বলল হোয়াট? অ্যালেক্স বলল ইয়েস স্যার। স্টিভ বলল অ্যালেক্স গেট আউট অফ দেয়ার নাও, ইটস এ ট্র্যাপ। স্টিভের কথা শেষ হওয়ার আগেই বুম করে আওয়াজ হলো এবং লাইন কেটে গেল। এয়ারপোর্ট। স্টিভ আর এক মুহূর্ত দেরি না করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে নিলে রেদওয়ানের সাথে ভীষণ জোরে ধাক্কা লাগে এবং দুজনেই মাটিতে পড়ে যায়। রেদওয়ান বলল সরি স্যার, আমি আসলে একটু তাড়াহুড়োয় ছিলাম, তাই এমনটা হয়ে গেছে। স্টিভ বলল ইটস ওকে, নেক্সট টাইম খেয়াল করে চলবেন। রেদওয়ান বলল ওকে। আই এম রেদওয়ান হাসান রনি। স্টিভ বলল আই এম স্টিভেনসন, বাই আই এম ইন হারি। স্টিভ সেখান থেকে চলে গেল আর রেদওয়ান মুচকি একটা হাসি দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো। স্টিভ মাফিয়া গালের দেওয়া লোকেশনে গিয়ে দেখলো সেখানে কেউ নেই, আর যে গাড়িতে পুলিশ ডেভিলকে চেস করছিল সেটা পুড়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো লোকজন নেই। স্টিভের ফোনে প্রাইভেট নাম্বার থেকে কল আসলো। স্টিভ ফোনের স্ক্রিনে দেখেই বুঝতে পারলো এটা ডেভিল। স্টিভ ফোন রিসিভ করলো। স্টিভ বলল হ্যালো। ডেভিল বলল বুরা जो देखने चला मैं, बुरा ना मिला कोई, जब दिल खोज के देखा अपना मुझसे बुरा नहीं कोई। स्टीव বলল ইউ হ্যাভ টু পে ডেভিল, ইউ শুড নট ডোন্ট দিস। ডেভিল বলল আই ডিড নট ডান এনিথিং, আই ওয়াজ উইথ ইউ ইন এয়ারপোর্ট। স্টিভ বলল এয়ারপোর্ট, কিন্তু তুমি তো। ডেভিল বলল ওহ কাম অন স্টিভ, তুমি ডেভিল সম্পর্কে কিছুই জানো না, তুমি এখনো বাচ্চা ছেলে, ডেভিলের সাথে খেলার বয়স তোমার হয়নি এখনো। স্টিভ বলল ইউ নো হোয়াট, নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করা বুদ্ধিমানের কাজ না। ডেভিল বলল আমি তোমাকে দুর্বল মনে করছি না, তাই তো এত বড় একটা গেম খেলতে হলো তোমার সাথে। যাই হোক হাইওয়েতে যাও, ওখানে একটা হোয়াইট বেঞ্চ কার আছে, ওখানে তোমার লোকেদের পেয়ে যাবে। আমি আগেও বলেছি আমি তোমার শত্রু নই, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমার পিছু নিও না। আর এটা কোনো হুমকি নয়, ডেভিল কখনো হুমকি দেয় না, সোজা অ্যাকশন করে। তুমি পুলিশের লোক আর আমি তোমাকে রেসপেক্ট করি, তাই প্রথম এবং শেষবার বলছি আমার পিছু নিও না। ডেভিল কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, তোমার সততা আমার ভালো লেগেছে, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি। স্টিভ বলল বাঁচকে रहना डेविल, क्योंकि घायल हुआ शेर और भी खतरनाक होता है, और आज तुमने मुझे घायल किया है, जिस दिन मैं तुम्हारे सामने आऊंगी उस दिन तुम खुद को कोसोगे, क्यों मुझे आज जिंदा छोड़ दिया। ডেভিল বলল আমার নেক্সট টার্গেট আশা, আর তুমি তাকে ভালো করেই চিনো, যদি পারো আমাকে আটকে দেখাও। স্টিভ বলল আই এম কামিং। ডেভিল বলল আই এম ওয়েটিং ইন বাংলাদেশ। আশা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন আশার ফোন বেজে উঠলো। আশা ফোনের স্ক্রিনে দেখলো আসিফ কল করছে। আশা ফোন রিসিভ করলো। আশা বলল হ্যালো। আসিফ বলল হ্যালো ম্যাম। ডেভিল। আশা বলল হ্যালো আসিফ, কি বলছো ক্লিয়ার করে বলো। আসিফ বলল ম্যাম আমি ডেভিলকে দেখেছি। আশা আগ্রহের সাথে বলল কোথায়। আসিফ বলল এয়ারপোর্টে। আশা বলল আর ইউ শিওর দ্যাট ওয়াজ ডেভিল। আসিফ বলল হ্যাঁ ম্যাম আমি শিওর, সাইমনও ওর সাথে আছে। আশা বলল ওকে, তুমি ওদের ফলো করো, বাট বি কেয়ারফুল, ও যেন কিছুতেই বুঝতে না পারে তুমি ওকে ফলো করছো, আমি আসছি। আসিফ বলল ওকে ম্যাম। আশা ফোন রেখে তাড়াহুড়ো করে বাহিরে বেরিয়ে এলো, আর বাহিরে এসে আশা অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল, কারণ ডেভিল তার অফিসে। আশা চিৎকার করে পিয়াসকে ডাক দিল। পিয়াস বলল জি ম্যাম। আশা বলল বাহিরে এত লোকজন কিসের। পিয়াস বলল ম্যাম ওরা ইন্টারভিউ দিতে এসেছে ম্যানেজারের পোস্টের জন্য। আশা বলল রেড জিন্স আর ব্লু টি শার্ট পরা ছেলেটাকে বলো কাল আসতে, আর বাকি সবাইকে বলো ইন্টারভিউ শেষ। পিয়াস বলল কিন্তু ম্যাম ইন্টারভিউ তো এখনো নেওয়া হয়নি। আশা বলল ডু হোয়াট আই সে। পিয়াস বলল ওকে ম্যাম। আশা বলল আর হ্যাঁ ওই ছেলেটার সমস্ত ইনফরমেশন আমার আজকের মধ্যে চাই, ওর সম্পর্কে কোনো ইনফরমেশন যেন মিস না হয়। পিয়াস বলল ওকে ম্যাম। তারপর আশা আসিফকে কল করলো। আসিফ বলল হ্যালো ম্যাম। আশা বলল আসিফ কোথায় তুমি। আসিফ বলল লিংক রোড। আশা বলল ডেভিল কোথায়। আসিফ বলল ডেভিল এখানেই আছে, আমি ওদের ফলো করছি। আশা বলল ওকে, ফলো করতে থাকো আমি আসছি। তারপর আশা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আসিফের লোকেশন ট্র্যাক করে আশা সেখানে চলে গেল। আশা বলল আসিফ কোথায় ডেভিল। আসিফ বলল ম্যাম আমি ট্রাফিকে আটকে গেছি, তাই ডেভিলকে ফলো করতে পারিনি। আশা বলল ওহ তোমাদের শুধু শুধু বেতন দিয়ে পুষছি, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। তারপর আশা সেখান থেকে অফিসে চলে এলো, এসে তার কেবিনে গিয়ে বসলো। পিয়াস বলল ম্যাম আসতে পারি। আশা বলল হ্যাঁ এসো, বলো কি খবর। পিয়াস বলল ম্যাম ছেলেটার নাম আবির হাসান নিলয়, বাবা মা কেউ নেই, পরিবার বলতে দুই মেয়ে মারিয়া আর মাইশা, একজন 12 বছর আর একজন 8 বছর, আর স্ত্রী অনিকাকে নিয়ে ওর সংসার, মানিকগঞ্জ বাড়ি। ওখানকার লোকদের থেকে জানতে পারলাম ও খুবই ভীতু, সামনে দিয়ে একটা বিড়াল গেলেও ও ভয়ে 3 পা পিছিয়ে যায়, ছোট থেকেই ওখানে থাকে। সেখানে একটা সিরামিক ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো না থাকায় ওকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দেয়, আর তাই চাকরির খোঁজে ঢাকা আসে। আশা বলল হুম ওকে, এখন আমি যেটা বলছি মন দিয়ে শোনো। কালকে আরে ভাই প্ল্যান চলতেছে, এটাও কি আপনাদের শোনাবো নাকি? মিয়া যখন প্ল্যান অনুযায়ী অ্যাকশন নিব তখনই দেখেন। পিয়াস বলল ওকে ম্যাম। দ্য নেক্সট মর্নিং। আবির বলল ম্যাম আমার ভাইবা। আশা বলল দরকার নেই। আবির বলল আমি বুঝলাম না। আশা বলল হুম সবই বুঝতে পারবে, একটু ওয়েট করো। তারপর আশা নিজের ফোন হাতে নিয়ে কি যেন করলো, তারপর আবিরকে বলল সো মিস্টার আবির
আপনার ফ্যামিলিতে কে কে আছে? আবির বলল, আমি, আমার ওয়াইফ আর 2 মেয়ে। আশা বলল, আপনি কাকে বেশি ভালোবাসেন? আবির বলল, আমি সবাইকে ভালোবাসি। আশা বলল, সবাইকে ভালোবাসেন, কিন্তু 3 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আবির বলল, আমার ছোট মেয়ে মাইশাকে। আশা বলল, ওহ ভালো, ছোট সন্তানেরা একটু আদুরে হয়, এটা আমি জানি। আবির বলল, কিন্তু আপনি কেন আমাকে এসব জিজ্ঞেস করছেন? আশা বলল, বলছি একটু ধৈর্য ধরুন। তারপর আশা বাহিরে তাকিয়ে কাউকে কিছু একটা ইশারা করলো, আর তারপর বাহিরে থেকে একজন লোক ভেতরে প্রবেশ করলো। তারপর আশা তার টেবিলের উপর একটা পিস্তল রাখলো। আবির পিস্তল দেখে চেয়ার থেকে উঠে পেছনে চলে গেল। তখন আশা বলল, কি হলো ডেভিল, তুমি পিস্তল দেখে ভয় পেলে? এটা হাস্যকর। আবির অবাক হয়ে বলল, ডেভিল? কে ডেভিল? আশা বলল, অনেক হয়েছে তোমার নাটক, এবার নাটক বন্ধ করো আর পিস্তলটা হাতে নাও। আবির বলল, ম্যাম আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, আপনার কোথাও ভুল হচ্ছে। আশা বলল, পিয়াস গেট দেম। পিয়াস বলল, ওকে ম্যাম। তারপর পিয়াস হাতে তালি দিল, আর সাথে সাথে 3 জন লোক ভেতরে প্রবেশ করলো, আর তাদের সাথে আরো 3 জন যাদের গান পয়েন্টে রাখা হয়েছে, কিন্তু মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। আশা বলল, ওদের মুখ থেকে কাপড় সরাও। পিয়াস বলল, ওকে। তারপর পিয়াস গিয়ে এক এক করে 3 জনের মুখ থেকে কালো কাপড় সরিয়ে দিল, আর তাদের মুখ দেখে আবির ভীষণ ভয় পেল, কারণ গান পয়েন্টে রাখা 3 জন অন্য কেউ নয়, তারা হলো আবিরের 2 মেয়ে আর তার স্ত্রী। আবির এটা দেখে সাথে সাথে আশার পায়ে পড়ে গেল আর বলল, ম্যাম আপনি এমন কেন করছেন? আমি বা আমার ফ্যামিলি আপনার কি ক্ষতি করেছি? আশা বলল, আমার তোর ফ্যামিলির সাথে কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা তোর সাথে, আর তুই সেটা ভালো করেই জানিস আমার প্রিয় ভাই। আবির বলল, ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ডেভিল নই। আশা আমাকে একটা ছবি দেখিয়ে বলল, আচ্ছা তো এটাকে? আবির অবাক হয়ে বলল, এটা তো একদম আমার মতো দেখতে। আশা বলল, এটা তোর মতো দেখতে নয়, এটা তুই। নাটক করিস না, কোনো লাভ নেই, এখনো সময় আছে, সত্যি বল, নিজের আসল রূপ দেখা, না হলে তোকে মেরে মজা পাবো না। আবির বলল, আমি সত্যি বলছি, আমি আবির, আমি ডেভিল নই, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আশা বলল, এভাবে হবে না, ওকে চল একটা গেম খেলা যাক। আশা টেবিলের উপর থেকে পিস্তলটা তুলে আবিরের হাতে দিল। আবির সেটাকে কাপা কাপা হাতে ধরলো। এবার আশা বলল, দেখ গেমটা খুবই সিম্পল, মারো না হয় মরো, তবে এখানে একটা টুইস্ট আছে। এই বলে আশা একটা পিস্তল হাতে নিয়ে মাইশাকে তাক করলো। আশা বলল, আমি 3 গুনবো, এর মধ্যে তোকে আমায় শুট করতে হবে, না হয় আমি মাইশাকে শুট করে দিব, সিম্পল, লেট দ্য গেম বিগেইন। 1 2 3 বলার আগেই অনিকা ছুটে এসে আবিরের হাত থেকে পিস্তল নিয়ে আশাকে শুট করলো, কিন্তু আশার কিছুই হলো না। তখন আশা একটা অট্টহাসি দিয়ে বলল, ওটাতে বুলেট নেই। কি ভাই, একটু আগে বললি তুই মাইশাকে খুব ভালোবাসিস, অথচ তুই মাইশাকে কিভাবে মরার মুখে ছেড়ে দিতে পারিস? যাক তোর যেমন ইচ্ছা, তুই এভাবে মরতে চাইলে তাই হবে, হ্যাপি জার্নি। এই বলে আশা যখন আবিরকে শুট করবে তখনই আশার ল্যাপটপ বেজে ওঠে। আশা বলল, সরি, মনে হয় তোর মৃত্যু আরো কিছু সময় বাকি আছে। যাক কোনো ব্যাপার না, আগে কলটা অ্যাটেন্ড করি, তারপরে তোকে দেখছি। বলে আশা তার ল্যাপটপের কাছে গেল আর গিয়ে কলটা রিসিভ করলো। কল রিসিভ করেই তার চোখ যেন কপালে উঠে গেল, কারণ কলটা ছিল ডেভিলের। ডেভিল বলল, হাই আপু, কেমন আছো? আশা করি ভালো আছো, তবে বেশি দিন থাকবে না, তুমি খুব আফসোস করবে কেন তুমি আমার পিছু ছুটেছিলে, কেন ঘুমিয়ে থাকা বাঘের পিঠে চুলকানি দিতে গেছিলা। ডোন্ট ওয়ারি, আমাকে তোমারও খুঁজতে হবে না, আর নিজের মৃত্যুর জন্য বেশি অপেক্ষাও করতে হবে না। 3 মাস, মাত্র 3 মাস সময় আছে তোমার হাতে। আমি চাইলে তোমাকে এক ঝটকায় খতম করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি আগে তোমার সাম্রাজ্য শেষ করব, তারপর তোমাকে। টিল দেন স্টে হ্যাপি। ওহ সরি, হাউ ক্যান ইউ, বিকজ ইউর ব্যাড টাইম স্টার্ট ফ্রম নাও। আর হ্যাঁ, ইউ হ্যাভ অনলি 5 মিনিট, তোমার রাইস মিল বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। এটা বলেই ডেভিল ফোন রেখে দিল। আশা পিয়াসকে বলল, পিয়াস এখনই রাইস মিলে ইমার্জেন্সি অ্যালার্ট জারি করো, 5 মিনিট সময় আছে আমাদের হাতে। হয়তো আমরা রাইস মিলটা বাঁচাতে পারবো না, তবে আমি চাই সেখানে কাজ করা একজনেরও কোনো ক্ষতি না হয়। পিয়াস বলল, ওকে ম্যাম। আশা বলল, আবিরের ফ্যামিলিকে সহি সালামতে বাড়ি পৌঁছে দাও, আর আবির তুমি আমার সাথে এসো। তারপর আশা আবিরকে পার্কিং এ নিয়ে গেল। সেখানে অনেক পুরনো একটা গাড়ি আছে, সম্ভবত 90 দশকের হবে গাড়িটা। এটাকে অনেক বছর ইউজ করা হয় না মনে হয়, কিন্তু অবাক করার বিষয় গাড়িটা এখনো একদম নতুনের মতো। আশা সেই গাড়িতে গিয়ে বসলো এবং আবিরকেও বসতে বলল। আবির গিয়ে বসলো গাড়িতে। তারপর আশা গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ির সামনে যাওয়ার বদলে নিচে যেতে শুরু করলো, অনেকটা আন্ডারগ্রাউন্ড টানেলের মতো। প্রায় মিনিট 10 চলার পর গাড়িটা গিয়ে থামলো। আশা ও আবির গাড়ি থেকে বের হলো, আর গাড়ি থেকে বেরিয়ে আবির যা দেখলো সেটা দেখে সে ভীষণ অবাক হলো, কারণ আবির যেখানে এসেছে সেখানে কেউ বলবে না যে এটা আন্ডারগ্রাউন্ড, কারণ বিশাল একটা জায়গা জুড়ে বিশাল একটা রুম, আর পুরো রুম জুড়ে উন্নত মানের সব হাতিয়ার, লাইক পিস্তল, গ্রেনেড, মিসাইল। কিছু দূর যাওয়ার পর আবির দেখতে পেল একটা বিশাল রুমে কিছু
লোক কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে কি যেন করছে। আশা আবিরকে সেখানে নিয়ে গেল। আবির দেখলো এখানেও সবকিছু হাই লেভেলের, এখানে বসেই যে কাউকে জাস্ট মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে। আশা আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর সেখান থেকে বেরিয়ে তারা আরো ভেতরের দিকে যেতে লাগলো। আবির যত ভেতরের দিকে যাচ্ছিল তত সে অবাক হচ্ছিল, কারণ এই জায়গা দেখে মনে হচ্ছিল 2050-এ এসে পড়েছে। জায়গাটা এত উন্নত ছিল। আশা তাকে আরো বিভিন্ন রকমের গ্যাজেট দেখালো আর সেগুলোর ব্যবহার সম্পর্কেও জানালো। তারপর তারা আরেকটা রুমের সামনে গেল। রুমটি 3টি সিকিউরিটি দ্বারা সিকিউর করা আছে, আর তা হলো আশার চোখের রেটিনা, আশার ভয়েস রিকগনাইজেশন আর কোড, যেটা প্রতিবার প্রবেশের পর পাল্টে যায়। আর নতুন কোড আশার হাতে থাকা ঘড়িতে শো করে, যেটা শুধু আশাই দেখতে পাবে, অন্য কেউ না। আশা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো, আর রুমের দরজা থেকে এক ধরনের আলোক রোশনি বের হলো। সেটা আশার চোখের রেটিনা স্ক্যান করলো। তারপর আশা একটা কোড বলল, এটাতে আশার ভয়েস আর কোড দুটোই চেক করা হলো। তারপর দরজা খুলে গেল। আশা ভেতরে প্রবেশ করলো আর আবিরকেও ভেতরে প্রবেশ করতে বলল। আশা বলল, আবির বসো। আবির বলল, ম্যাম, এটা আমরা কোথায় আছি আর আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আশা বলল, বলছি, বসো। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। ওয়েট, সো প্রথমত আমি কে? আমি আইরিন রহমান আশা। সবাই আমাকে একজন বিজনেস আইকন হিসেবে জানে, তবে আমার আরো একটা পরিচয় আছে, আর সেটা হলো আমি সিবিআই এর চিফ। যাই হোক ভাই ব্রাদার, এটা কিন্তু ডাহা একটা মিথ্যা কথা। তোমার সাথে এমন করার কারণ কি? আশা টেবিলের উপর কিছু ছবি রাখলো, তারপর বলতে শুরু করলো, এ হচ্ছে ডেভিল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ও হচ্ছে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড কিং, খুবই চালাক, যাকে ধরা ইম্পসিবলের উপরে যদি কিছু থাকে তবে সেটাই। 5 বছর ও কোথায় আছে, কি করছে, উই হ্যাভ নো আইডিয়া। তবে তোমাকে দেখে আমাদের একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই তোমার সাথে আমরা এমন করেছি। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তুমি হয়তো ভাবছো এসব কথা আমি তোমাকে ওখানে বললেও পারতাম। আর কি এমন ঘটলো যে আমি বিশ্বাস করলাম তুমি ডেভিল নও? একটু আগে যে আমাকে কন্ট্যাক্ট করলো সে কে জানো? আবির বলল, না। আশা বলল, সেই ডেভিল ছিল, আর সে আমাকে ধ্বংস করে দেওয়ার চ্যালেঞ্জ করেছে। আর ডেভিল যেটা বলে ও সেটা করেই ছাড়ে। বন্দুকের গুলিও মিস হয়ে যায়, কিন্তু ডেভিলের মুখ থেকে বের হওয়া বুলি মিস হয় না। তোমাকে আমি সিবিআই এর অংশ বানাতে চাই। উইল ইউ? আবির বলল, ইট উইল বি মাই প্লেজার। আশা বলল, ওকে, কাল থেকে তোমার ট্রেনিং শুরু। তোমাকে একদম ডেভিলের মতো করে তৈরি করা হবে, বিকজ ডেভিলকে ধরতে হলে তোমাকেও ডেভিল হতে হবে। ও কিভাবে চিন্তা করে, ওর অ্যাকশন স্টাইল, এভরিথিং ইউ হ্যাভ টু ডু লাইক ডেভিল। ওকে, নাও ইউ ক্যান লিভ। কাল থেকে তোমার ট্রেনিং শুরু। মিরাজ বলল, ইয়েস ম্যাম। আশা বলল, মিট মিস্টার আবির, ইউ উইল ট্রেনিং হিম ফ্রম টুমরো। মিরাজ বলল, ওকে ম্যাম। মিরাজের মুখে শয়তানি হাসির ঝলক, যেটা আশার চোখ এড়ালেও আবিরের চোখ এড়ালো না। মিরাজ বলল, ওকে মিস্টার আবির, কাল ঠিক 10টায় সেফ হাউসে চলে আসবেন। আবির বলল, ওকে, ইন ডেভিলস হোম। ডেভিল বলল, আপু, তুই নিজেও জানিস না দুধ আর কলা দিয়ে তুই কত বড় কালসাপ নিজের ঘরে এনেছিস। নাও ইটস টাইম টু প্লে, ইটস ডেভিলস টাইম ফর শো, লেটস দ্য গেম বিগেইন। এরপর ডেভিল উচ্চস্বরে হাসতে থাকলো। দ্য নেক্সট মর্নিং, সেফ হাউস। মিরাজ বলল, ওয়েলকাম মিস্টার আবির, তবে আজ থেকে তোমাকে তোমার আসল পরিচয় ভুলতে হবে। এখন থেকে তুমি সবার কাছে ডেভিল নামে পরিচিত হবে। আবির বলল, কিন্তু কেন? মিরাজ বলল, সিম্পল, তোমাকে ডেভিল হিসেবে তৈরি করার পিছনে যেমন একটা কারণ আছে, তেমনি তোমার পরিচিতিও ডেভিল হিসেবেই হবে, আর ডেভিলকে মিসগাইড করার জন্য এটা খুবই প্রয়োজন। আবির বলল, ওকে, আমাকে কি করতে হবে? মিরাজ বলল, ট্রেনিং শুরু করার আগে তোমার কিছু কথা ভালো করে জেনে রাখা উচিত। পয়েন্ট নাম্বার 1, ডেভিল যা কিছুই করুক না কেন তার পেছনে ডেভিলের কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। নাম্বার 2, ডেভিল কি ভাবে আর কি করে সেটা ডেভিল ছাড়া আর কেউ জানে না, এমনকি ওর সব থেকে বিশ্বস্ত ওর বেস্ট ফ্রেন্ড সাইমনও না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেভিল স্বেচ্ছায় কাউকে দেখা না দিলে কারো সাধ্য নেই ডেভিলকে দেখার। ধরা তো অনেক দূরে, আর ট্রেনিংয়ে তোমাকে এগুলোই শেখানো হবে, পাশাপাশি ফাইটিং, শুটিং, এক্সট্রা। সো আর ইউ রেডি? আবির বলল, ইয়েস আই এম, আফটার 2 months অফ ট্রেনিং। আশা বলল, ওয়েলকাম মিস্টার ডেভিল, প্লিজ হ্যাভ এ সিট। আবির বলল, থ্যাঙ্কস ম্যাম। আশা বলল, সো আর ইউ রেডি ফর ইউর ফার্স্ট মিশন? ডেভিল বলল, অলওয়েজ। আশা বলল, খুব মনোযোগ দিয়ে শোনো, সুন্দরবন বন্দরে আমাদের কিছু আর্মস আসবে। যেহেতু আমাদের এই সিবিআই টিম আন্ডার কভার হিসেবে কাজ করে, সেহেতু এটা আমাদের কাছে লিগ্যাল হলেও পুলিশের জন্য এটা ইলিগ্যাল। সো পুলিশ ওখানে রেড করতে পারে, তোমাকে সেখান থেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে আর্মসগুলো সোজা সেফ হাউসে আনতে হবে। কি পারবে? ডেভিল হেসে বলল, ডেভিলের ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। আশা বলল, সো তোমার প্ল্যান কি? ডেভিল বলল, খুবই সহজ, ডেভিলের ক্লোজ ফ্রেন্ড হানিফকে কাজে আসবে। ওকে মেয়র তো এরকম ছোটখাটো কাজের জন্যই বানানো হয়েছে। আশা বলল, কিন্তু ও তোমার হেল্প কেন করবে? তুমি তো ডেভিল নও। ডেভিল হেসে বলল, সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু হানিফ জানে না। তুমি নিশ্চিন্তে থাকো, জাস্ট 2 ঘন্টার মধ্যে তোমার কাজ হয়ে যাবে। তারপর আবির মেয়র হানিফকে কল করলো।
হানিফ বলল হ্যালো, মেয়র হানিফ বলছি। আবির বলল হ্যালো মিস্টার হানিফ, ডেভিল বলছি। হানিফ বলল ডেভিল, আপনি কি আমার সাথে মজা করছেন? ডেভিল 5 বছর আগে মারা গেছে। আবির বলল যদি মজা করে আমার কথা হেয়ালিতে উড়িয়ে দেন তবে কোটি টাকার ইল্লিগাল আর্মস আপনার হাতছাড়া হয়ে যাবে। হানিফ বলল মানে আপনি কি বলতে চান? আবির বলল সুন্দরবন বন্দরে মালয়েশিয়ান শিপ, আর তাতে একটা কন্টেনারের মধ্যে কোটি টাকার আর্মস, পারলে আটকে দেখাও। এটা ডেভিলের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ। সুন্দরবন বন্দর। শিপ বন্দরে এসে পৌঁছানোর সাথে সাথে পুলিশ শিপটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসআই বলল তোমাদেরকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে, সবাই সারেন্ডার করো, এটাই তোমাদের জন্য ভালো হবে। সেফ হাউস। আশা, আবির, পিয়াস একসাথে বসে আছে। হঠাৎ আশার ফোন বেজে উঠল। আশা রিসিভ করলো। হ্যালো, কি খবর? মাল ঠিক মতো বুঝে পেয়েছিস? আরাফ বলল ম্যাম একটা প্রবলেম হয়ে গেছে। আশা বলল হোয়াট, কি প্রবলেম? আরাফ বলল ম্যাম পুলিশ আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। আশা বলল কি? আবির, এসব কি হচ্ছে? তোমাকে এই মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আবির বলল সেটা আমার খুব ভালোভাবেই মনে আছে। ওদের বলো পুলিশকে নিজের কাজ করতে দিতে। আশা বলল হোয়াট, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? আবির বলল হুশ, ভয়েস ডাউন, ডোন্ট ফরগেট দিস ইজ মাই মিশন, ইটস ডেভিলস মিশন, সো ডু হোয়াট আই সে, ডোন্ট ট্রাই টু টিচ মি হোয়াট টু ডু অর নট টু ডু। আশা বলল আরাফ পুলিশকে তাদের কাজ করতে দাও, তোমরা কিছুই করবে না। এসআই বলল মালয়েশিয়া থেকে যে কন্টেইনার এসেছে সেটার কাছে নিয়ে চল। আরাফ বলল ম্যাম ওরা তো মালয়েশিয়া থেকে যে মালবাহী কন্টেইনার এসেছে সেটা দেখতে চাইছে। আবির বলল শো দেম। আরাফ বলল কিন্তু। আবির বলল চুপ, কোনো কথা না, যেটা বলছি সেটা কর। আরাফ বলল ওকে। তারপর আরাফ এসআই কে সেই কন্টেনারের কাছে নিয়ে যায়, আর এসআই কন্টেনার খুলে দেয়। কন্টেনার খোলার পর ভেতরে তাকিয়ে সেখানে থাকা প্রেস মিডিয়া সহ সবাই অবাক হয়ে গেল, কারণ কন্টেনার ছিল পুরো ফাঁকা, সেটাতে কিছুই ছিল না। আরাফ বলল ম্যাম কন্টেনার পুরো ফাঁকা, ভেতরে কিছুই নেই। আশা বলল হোয়াট, এটা কিভাবে সম্ভব? এবার আবির একটু নড়ে চড়ে বসলো, পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে জ্বালিয়ে একটা টান দিল। তারপর বলল আপনাকে দেওয়া 2 ঘন্টার আর মাত্র 30 সেকেন্ড বাকি। আশা বলল এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডেভিল বলল লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন। 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট শেষ হতেই মিরাজ সেফ হাউসে প্রবেশ করলো, আর তার সাথে মালয়েশিয়া থেকে আসা ওয়েপেন। আশা বলল এসব তুমি কিভাবে করলে? আবির বলল এটাই ডেভিলের স্টাইল, শত্রুর মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে আসবো, কিন্তু সে টেরও পাবে না। তুমি আম খাও, আটির চিন্তা করতে হবে না। আশা বলল কিন্তু এরকমটা তো তোমার প্ল্যানিং এ ছিল না। ডেভিল বলল আমি যেটা ভাবি সেটা কখনো বলি না, আর যেটা বলি সেটা করি না, আর যেটা করি সেটা সবার বুঝের বাহিরে, এজন্যই তো আমি ডেভিল। আশা বলল গুড, আই এম ইমপ্রেসড, সো আর ইউ রেডি ফর ইউর নিউ মিশন? আবির বলল আই টোল্ড ইউ আই এম অলওয়েজ রেডি। আশা বলল ইউর নেক্সট মিশন ইজ ডেভিল। কিভাবে করবে কি করবে আমি জানি না, তবে ডেভিলকে আমার চাই, জীবিত হোক বা মৃত। সে এখন বাংলাদেশে আছে, কিন্তু কোথায় কার সাথে আছে এটা কেউ জানে না। আবির বলল এই কেস সলভ করতে আমার একজনের হেল্প লাগবে। আশা বলল কাকে দরকার বলো। আবির বলল হাফসা, আমার স্কুল ফ্রেন্ড, সে এখন লন্ডনে আছে। আশা বলল তাকে দিয়ে তোমার কি কাজ? আবির বলল শি ইজ এ হ্যাকার। আশা বলল কোনো লাভ নেই, ডেভিলের সাথে মাফিয়া গার্ল আছে। আবির বলল তো এখানেও হাফসার সাথে ডেভিল আছে, যেমন বলছি তেমন করো, পাল্টা এক্সকিউজ আমার পছন্দ না। আশা বলল আবির তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার বস আমি, তুমি আমার বস নও, আর আমি যদি তোমাকে গড়তে পারি তো ভাঙতেও পারি। আবির বলল ওহ কাম অন আশা, তোমার আমাকে দেখে ভয় পাওয়া উচিত, বিকজ আমি ডেভিল। আশা বলল আশা কাউকে ভয় পায় না, ভয় দেখায়। বলে আশা তার পিস্তল বের করে আবিরের দিকে তাক করে আর বলে কি বলিস, এখনই মস্তকটা বের করে ফেলি? আবির বলল না ম্যাম, এমন করবেন না প্লিজ, ম্যাম আমার ভয় করছে। তারপর হেসে বলল কি ভেবেছিস এমন করে কাকুতি মিনতি করব তোর কাছে? হ্যাঁ আগের আবির হলে অবশ্যই এটা সম্ভব ছিল, বাট এখন আর সম্ভব না। তোর ডেভিলকে চাই, আর আমাকে ছাড়া এটা এ জন্মে তোর সম্ভব না। সো চুপ করে আমার অর্ডার ফলো করা ছাড়া তোর কাছে অন্য কোনো অপশন নেই, তবে আমার কাছে আছে, আর সেটা তুই ভালো করে জানিস, বি কেয়ারফুল। আবির বলল মিরাজ এয়ারপোর্ট থেকে হাফসাকে সেফলি সেফ হাউসে নিয়ে আসার দায়িত্ব তোর। মিরাজ বলল ওকে ডেভিল, এয়ারপোর্ট। হাফসা বলল আর ইউ মিস্টার মিরাজ? মিরাজ বলল ইয়েস, লেটস গো। তারপর হাফসাকে সেফ হাউসে নিয়ে আসা হলো। হাফসা আবিরকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আবির বলল আরে হাফসা কি করছিস, আমি ম্যারিড ইয়ার। হাফসা বলল তো কি হয়েছে, শুধু জড়িয়ে ধরেছি, কিস তো করিনি। আবির বলল এখন যে কাজের জন্য এখানে আসছিস সেটা কর। হাফসা বলল গিভ জাস্ট 1 hour। আশা বলল 1 ঘন্টা, এত সময় কেন লাগবে? আবির তো তোমার সম্পর্কে অনেক কিছু বলল এটা সেটা, তবে কি সেগুলো বানানো? হাফসা বলল হ্যাঁ বানানো, আপনাকে এবং আপনার পুরো হ্যাকার্স টিমকে 12 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা ওর একটা ফায়ারওয়াল ভেঙে দেখান, জাস্ট একটা, পারবেন? আশা বলল না।
হাফসা বলল, তাহলে পেছনে এক হাত আর মুখে এক হাত দিয়ে 1 ঘন্টা বসে থাকুন, আমাকে আমার কাজ করতে দিন। এটা কোনো 2 পয়সার হ্যাকার না যে কিবোর্ডে হাত দিলাম আর হয়ে গেল। এটা মাফিয়া গার্ল, বিশ্বের সবথেকে বড় হ্যাকার, তাই চুপ করে বসে দেখুন আমি কি করি। তারপর হাফসা কতক্ষণ কিবোর্ডে উড়াধুরা হাত চালালো, তারপর বলল, আবির তোর কাজ শুরু এখন। আবিরও সাথে সাথে একটা ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আশা দেখছে আর অবাক হচ্ছে এখানে কি চলছে। অন্যদিকে ডেভিলস হাউস, আচমকা 2 দিকের আক্রমণ সামলাতে না পেরে মাফিয়া গার্লের ফায়ারওয়াল ব্রেক হয়ে গেল আর তাদের সার্ভার হ্যাক হয়ে গেল। ডেভিল বলল, ওয়েলকাম সিস, আই এম ওয়েটিং ফর ইউ, কাম ফাস্ট, সেফ হাউস। হাফসার মনিটরের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। মেসেজে একটা অ্যাড্রেস ছিল আর সাথে ওয়েলকাম লেখা ছিল। আশা বলল, সবাই এখানে থাকো, শুধু আবির আমার সাথে যাবে। আশার মুখে শয়তানি হাসি, আবির সেও মুচকি হাসছে। 2 জনের হাসিতেই আছে রহস্য, আর সেই রহস্য ভেদ হবে মনিটরে ভেসে ওঠা সেই অ্যাড্রেসে। আশা ও আবির গাড়িতে গিয়ে বসলো। আবির গাড়ি ড্রাইভ করছে, তার ঠোঁটের কোনায় এখনো এক চিলতে হাসি ফুটে আছে। আশাও মনে মনে কিছু একটা ভাবছে। 2 জনের মধ্যে বিরাজ করছে নিস্তব্ধতা। এটা কি ঝড় আসার আগের নীরবতা নাকি অন্য কিছু? সেফ হাউস। হাফসা নিজের সবকিছু গুছিয়ে নিচ্ছিল, তখন তার ফোনে একটা মেসেজ আসে আর ফোনের স্ক্রিনে ভেসে উঠে মেসেজ ফ্রম ডেভিল। সে মেসেজ ওপেন করে, তাতে লেখা ছিল গেম ওভার। অন্যদিকে পিয়াসের ফোনে একটা মেসেজ আসে। আশা মেসেজ করেছে, কিল হাফসা অ্যান্ড কাম টু দিস অ্যাড্রেস। পিয়াস হাফসার কাছে গিয়ে দাঁড়ায় এবং বলে, তুমি আমাদের অনেক উপকার করেছো, তোমার পুরস্কার পাওয়া উচিত, তুমি পুরস্কার না নিয়েই চলে যাচ্ছ, এটা কি ঠিক? এ কথা বলে সে তার পিস্তল বের করে এবং হাফসার দিকে তাক করে। হাফসা বলল, সবই বুঝলাম। আচ্ছা, এই সেফ হাউজের কতজন লোক আছে? পিয়াস বলল, কেন? হাফসা বলল, আরে তুই জানিস না, মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, ধরে নে এটাই আমার শেষ ইচ্ছে। পিয়াস বলল, তুই সহ 5 জন। মিরাজ বলল, না 3 জন। পিয়াস বলল, 3 জন? মিরাজ বলল, হ্যাঁ, 2টারে তো অলরেডি টপকায়া দিছি। মিরাজ পিয়াসকে শুট করবে তার আগেই হাফসা তার পিস্তল বের করে পিয়াসের হাঁটুতে শুট করে। হাফসা বলল, গুলিটা তোর খুলি উড়াতে যথেষ্ট ছিল, তবুও তোর হাঁটুতে গুলি কেন করলাম জানিস? তুই আমার শেষ ইচ্ছে পূরণ করার চেষ্টা তো করেছিস, তো আমারও উচিত তোর শেষ ইচ্ছা জানা। বল তোর শেষ ইচ্ছা কি? পিয়াস বলল, তোরা কারা? মিরাজ বলল, আমরা তোর বাপের লোক, মানে ডেভিলের লোক। তুই জানিস ডেভিল আর কেউ না, আবির, দ্য মাস্টার মাইন্ড অফ দিস গেম। আর এই যে হাফসাকে দেখছিস, সে হচ্ছে মাফিয়া গার্ল, দ্য সাইবার কুইন। ব্যাস, তোর শেষ ইচ্ছা পূরণ করে দিয়েছি, এবার তুই যা। পিয়াস বলল, আমাকে মেরে তোরা 2 জন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হাফসা বলল, ওহ রিয়েলি? মিরাজ বলল, তোর কি মনে হয় যে এত বড় একটা মাইন্ড গেম খেলতে পারে সে এত ছোট একটা পয়েন্ট মিস করবে? তুইও না খুব বোকা। এ বলেই শুট করে দিল, সোজা হেডশট। অন্যদিকে আশা আর আবির সে ঠিকানায় গিয়ে পৌঁছালো। আশা বলল, ডেভিল কোথায় আছিস, বেরিয়ে আয়, অনেক হয়েছে, এবার এই লুকোচুরি খেলা বন্ধ কর, সাহস থাকে তো সামনে আয়। আবির বলল, হাম শরীফ কেয়া হুয়ে পুরা দুনিয়া বদমাশ হো গেয়া। এই বলে আবির পাশে থাকা সোফায় বসে পড়লো আর পায়ের উপরে পা তুলে বসে একটা সিগারেট জ্বালালো। আর আশা আবিরের কথা শুনে অবাক হয়ে পিছনে তাকালো, আর পিছে তাকিয়ে আশা যা দেখলো তাতে আশার পায়ের নিচে মাটি সরে যাওয়ার অবস্থা। আবির একদম হুবহু ডেভিলের মতো পোশাক পরে সোফায় একদম ডেভিলের স্টাইলে বসে আছে। তো পাঠক ভাইয়েরা, আপনারা হয়তো ভাবতেই পারেন ওরে তো তৈরি করেছে ডেভিল হিসেবে, তো এতে এত অবাক হওয়ার কি আছে? এখানেও টুইস্ট আছে, সামনে দেখেন। আশার অবাক হওয়ার কারণ, আবিরকে ডেভিলের সবকিছু ট্রেন করলেও ওর ড্রেস কোড ছিল আলাদা। আর আবির একটু আগে যে কথাটা বললো সেটা 5 বছর আগে যখন ডেভিল বাংলাদেশ থেকে চলে যায় তখন আশাকে সেম কথাটাই বলে। আশা বলল, আবির। ডেভিল বলল, ওহ আপি, তুই এতটা বোকা নস, সো প্লিজ নেকা সাজার চেষ্টা করিস না, কারণ তোর সামনে যে বসে আছে না সে আবির আর না সে রেদওয়ান, আমি ডেভিল, দ্য অনলি কিং অফ ডার্ক ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য গেম ইজ ওভার উইচ ইউ স্টার্টেড। আশা বলল, এটা কিভাবে সম্ভব? আমি এত বড় একটা ভুল কি করে করতে পারি? এটা কিভাবে করলি তুই? ডেভিল বলল, তুই ভালো করে জানিস ফাও পেঁচালে ডেভিল টাইম ওয়েস্ট করে না, তবুও তুই আমার আপু, তোকে অনেক ভালোবাসি, তাই ছোট করে বলি, হ্যাঁ শোন, খুবই শান্তিময় জীবন কাটাচ্ছিলাম, মাঝখান থেকে এসে উংলি করে দিলি, কি বুঝলি না? থাম, বুঝিয়ে দিচ্ছি। তোর মতে খেলাটা শুরু হয়েছে 2 মাস আগে, আর আমার জন্য খেলা শুরু 1 বছর আগে। হ্যাঁ, যখন তুই আমাকে পাগলের মতো খুঁজছিলি তখন আমি তোর শহরে এসে তোর সাথে শুরু করি মাইন্ড গেম। বলেছিলাম না তোকে তোর শহরে এসে তোর সাথে খেলবো, যেখানে শহরটা হবে তোর, খেলাটাও তোর, তবে খেলবো আমি। কি না করেছি বল? নিজেকে তোর সামনে আবির হিসেবে প্রমাণ করার জন্য তোর সেই চুনোপুটি গার্ডদের মার খেয়েছি, তোর পায়ে অবধি ধরেছি। আশা বলল, কিন্তু একই সময় 2 জায়গায় কেমনে সম্ভব? ডেভিল বলল, তুই তো জানিস ডেভিলের ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই, এটা খুবই সিম্পল ছিল। যখন মাফিয়া গার্লের মতো একজন বন্ধু পাশে থাকে তখন আর কোনো সমস্যা কিভাবে হয় বল? যাক, কোনো ব্যাপার না, সবকিছু জানা শেষ, এবার তুই যা, তোর সময় শেষ।
শেষ বলে পিস্তল বের করে আশাকে শুট করব। তখন আশা উচ্চস্বরে হাসতে থাকলো আর বলল, বাহ খুব সুন্দর, কি দারুণভাবে খেলেছিস। তবে তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই ডেভিল হলে আমি এভিল। আই এম ডার্ক অ্যাঞ্জেল, দ্য বিউটি অফ ডার্ক ওয়ার্ল্ড, যাকে দেখা যায় ছোঁয়াও যায় কিন্তু মারা যায় না। আমি ডেভিলের থেকে পুরো উল্টো, কিন্তু তবুও আজ অব্দি কেউ আমার কিছুই করতে পারেনি। তুই তো এখানে আমাকে মারতে এসেছিস, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ইশারাকে সাথে নিয়ে আসিসনি। আর শুনেছি তোর কিউট একটা মেয়ে বেবিও আছে, কি যেন নাম? হ্যাঁ আরিফা, অনেক সুন্দর নাম। তুই এদের কি করে ভুলে যেতে পারিস? ডেভিল বলল, এক্স্যাক্টলি, আমি ওদের কি করে ভুলতে পারি? তোর কি আমাকে দেখে বোকা মনে হয়, নাকি আমার কপালে লেখা আছে আমি গাধা? কোনটা? আমি ডেভিল, আমি সবসময় তোর থেকে 2 ধাপ আগে ভেবে রাখি। আমি জানতাম আমার দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবি, কারণ আমার সাথে লড়ার ক্ষমতা তোর নেই। আর হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তোকে জাস্ট একটা বুলেট খরচ করে মারলে আমার জ্বালা মিটবে না। তাই আগে তোর পাপের সাম্রাজ্য এটাকে ধ্বংস করব, তারপর তোকে। আর তুই এখানে বসে সেটা লাইভ দেখবি। আর হ্যাঁ, এটার সম্পূর্ণ ক্রেডিট হাফসা ওরফে মাফিয়া গার্লের। জাস্ট একটা মেসেজ, ডান, চলে গেছে। জানিস কাকে মেসেজ করলাম? স্টিভ। মনে আছে ইন্টারপোলের কথা? বাকি কাজ ও করে দেবে, তুই শুধু লাইভ দেখ। তারপর আশা দেখলো এক এক করে তার সব ইল্লিগাল ফ্যাক্টরি সব তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে স্টিফেন। স্টিফেনের ফোনে তখন আরেকটা মেসেজ এলো। স্টিভ মেসেজ ওপেন করলো, আর তাতে লেখা ছিল, আমিও আইনের পক্ষে, বিরুদ্ধে না। পার্থক্য তুমি ইউনিফর্ম পরে করো, তাই তুমি লিগ্যাল, আর আমি ইউনিফর্ম ছাড়া, তাই আমি ইল্লিগাল। ডেভিল বলল, সো মিস আশা, তোর সবকিছু শেষ। ইউ হ্যাভ নাথিং, ইউ আর আ বিগ জিরো নাও। কি পেলি এমনটা করে বল? তোর কাছে তোর সবকিছু ছিল, ইশারার মতো একটা বেস্ট ফ্রেন্ড, আমার মতো একটা ভাই, আর অল টাইম সাপোর্ট করার জন্য ছিল সাইমন, একটা ফ্যামিলি। কি পেলি এই পাওয়ার দিয়ে? তোর এত পাওয়ারও কিন্তু আজ তোকে বাঁচাতে পারলো না। আশা কিছুই বলল না, তার ঠোঁটের কোণে এখনো এক চিলতে হাসি ফুটে আছে। এটা অনেকটা রহস্য লুকিয়ে আছে এই হাসিতে। আমি ওর দিকে তাকিয়ে থাকতে পারছি না, কারণ ওকে দেখে আমার সেই পুরনো আশাকে মনে পড়ে যাচ্ছিল। জীবনে অনেককে মেরেছি, কিন্তু কাউকে মারার সময় আমার কষ্ট হয়নি। কিন্তু আজ আশাকে আমার মারতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমার থেকে কেউ যেন আমার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিতে চাচ্ছে। পরক্ষণে আবার ভাবলাম, এটা আমি কি ভাবছি? আমি ডেভিল, আর ডেভিলের কারো প্রতি মায়া হয় না। যে ভুল করবে তাকে তার মাসুল দিতে হবে, আর ডেভিলের কাছে ভুলের একটাই মাসুল, তা হচ্ছে মৃত্যু। তারপর আমি যখন আশাকে শুট করতে নিলাম, তখনই পেছন থেকে শুনতে পেলাম আমার মেয়ে আরিফা চিৎকার করে বলছে, আব্বু। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকালাম, দেখলাম ঈশা ও আরিফা মাটিতে পড়ে আছে। ঈশা সেন্সলেস হয়ে গেছে, আর আরিফার ঠোঁট কেটে রক্ত ঝরছে। আমি দৌড়ে আরিফার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই কেউ আমাকে লাথি মেরে পেছনে ফেলে দিল। আমি মাথা তুলে তাকিয়ে যতটা না অবাক হলাম, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেলাম। আর এতক্ষণে আসার সেই রহস্যময় হাসির কারণও আমি বুঝতে পারলাম। আমি করুণ কণ্ঠে বললাম, সাইমন। সাইমন বলল, না রে, আমি আর সাইমন নেই। 5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। এখন আর আমি তোর সাথে কাজ করা পাতিমাস্তান নই, এখন আমি ইন্টারন্যাশনাল ডন রায়। ডেভিল বলল, রায়? রায় বলল, ইয়েস রায়। কি হলো, সব কেমন ঘোলাটে লাগছে তাই না? এখনই সব ক্লিয়ার করে দিচ্ছি। তোর জন্য কি না করেছি বল? তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমার জন্য একবার মরতেও পারবি না দোস্ত? এটা তো ঠিক না। তুই কেন বুঝিস না আমার সেসব কিছু চাই যেগুলো তুই পেয়েছিস, কিন্তু তুই বেঁচে থাকলে সেটা কখনো সম্ভব না। তাই তো তোকে মারার জন্য আশার হেল্প নিলাম, কেননা মারুফ যে ভুল করেছে সেটা আমি করতে চাইনি। তাই তো তোর দুর্বলতাটাকে ব্যবহার করলাম। তোর থেকেই তো শিখেছি, যত বড় খেলোয়াড়ই হোক তার কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকবে, আর তোর কোনো দুর্বলতা নেই এটা আমি মনে করতাম। কিন্তু আশার সাথে দেখা হওয়ার পর বুঝতে পারলাম যে অন্ধকার জগতের কিং এরও দুর্বলতা আছে, আর সেটা হলো তার মুখে বলা বোন আশা, যাকে ডেভিল নিজের থেকেও বেশি ভালোবাসে। তাই তো আশাকে নিজের দলে করে নিলাম। সহজ ছিল না এটা, কারণ আশা তো তোরই বোন, হোক না রক্তের সম্পর্ক নেই, তবুও ভাই বোনের ভালোবাসা এত যে রক্তের সম্পর্কেও এত ভালোবাসা থাকে না। আর তাই আশার ফ্যামিলিকে কিডন্যাপ করে ওকে ব্ল্যাকমেইল করে তোকে মারার জন্য প্রস্তুত করলাম। কিন্তু তোর শালা কই মাছের জান, আবারও বেঁচে গেলি। তোকে এত কথা বলতাম না, মেরেই দিতাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, যেটার উত্তর আমার চাই, আর এর উত্তর শুধু তোর কাছে আছে। 5 বছর আগে আমার ফুল প্রুফ প্ল্যান থেকে তুই বেঁচে কিভাবে গেলি? নিশ্চয়ই কেউ তোকে হেল্প করেছে। সে কে? ডেভিল এবার হেসে বলল, তোর কোনো ক্ষতি না হয় এজন্য সবসময় নিজে তোকে সামনে থেকে প্রোটেক্ট করেছি। কখনো ভাবতেও পারিনি তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি মারবি। তোকে কখনো নিজের বন্ধু না নিজের ভাই মেনেছি, আর তুই সামান্য পাওয়ারের নেশায় আমাকেই মারতে চাইছিস? রায় বলল, সামান্য পাওয়ার? হ্যাঁ, উইদাউট ইউর পাওয়ার ইউ আর নাথিং ডেভিল, ইউ আর জাস্ট এ বিগ জিরো উইদাউট ইউর পাওয়ার। অনেক সময় নষ্ট হয়েছে, আর না, আমার উত্তর চাই না। এবার আর কোনো ভুল করতে চাই না। তোদের সবাইকে মারবো, কিন্তু আগে কাকে মারবো? ডেভিলকে, না তার বোনকে, নাকি তার মেয়ে ও স্ত্রীকে? ছোটই জীবনে মানুষ অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়, তেমনি আমিও আজ পরিস্থিতির চাপে এমন একটা অবস্থানে আছি যেখান থেকে বের হতে হলে আমার কাছে একটাই উপায় আছে, অ্যান্ড দ্যাট ইজ ডু অর ডাই। একটা 5 তলা বিল্ডিং,
5th ফ্লোরে আমি আছি। রক্তাক্ত অবস্থায় আমাকে বেঁধে রাখা হয়েছে। 50 জন গার্ড উইথ হাই পাওয়ার আর্মস। আমি একা। আমার হাতে সময় 10 মিনিট। আমাকে বাঁচাতে হবে 3 জন মানুষকে। আমার স্ত্রী ঈশা, 5 বছরের মেয়ে আরিফা এবং আমার বোন আশা। রায় বলল, ডেভিল, তোকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব না। সরি, তোর আপনজনকে মরতে দেখতে পারবি না, তবে ওরা ঠিকই তোকে মরতে দেখবে। ইউর কাউন্টডাউন স্টার্ট নাও। ডেভিল বলল, কে মরবে আর কে মারবে সেটা তো সময় বলে দিবে। অন ইউর কাউন্ট, লেটস কাউন্ট টু 10। তারপর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে সাইমন তার পিস্তল বের করে। তারপর আমার মাথায় তাক করে। সে যখনই শুট করবে ঠিক সে সময় সাত করে একটা বুলেট এসে সাইমনের হাতে লাগলো, আর সাইমনের হাতের পিস্তলটা ছিটকে পড়ে গেল। আরো একটা বুলেট এসে সোজা সাইমনের পায়ে লাগলো। সাইমন মাটিতে বসে পড়লো। সাইমন কিছু বুঝে ওঠার আগেই তার গার্ডসরা এক এক করে সব মাটিতে লুটিয়ে পড়লো। সবার মাথার ঠিক মাঝখানে বুলেট লাগার কারণে সবার স্পট ডেড হয়ে গেছে। সাইমন পিছনে ফিরে তাকিয়ে পুরো শকড হয়ে গেল। রায় বলল, ডেভিল, এটা কিভাবে সম্ভব? দুই জন ডেভিল, এটা হতে পারে না। ডেভিল বলল, সারপ্রাইজ, সারপ্রাইজ, ডাবল সারপ্রাইজ। কি অবাক হলি? এটাই স্বাভাবিক। যখন ডেভিল অ্যাকশনে আসে সবাই হতবাক হয়ে যায়। কি ভাবছিস? এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। বলে সাইমনকে একটা চিমটি কাটলাম। ডেভিল বলল, তুই আমার সাথে ছোট থেকে আছিস, কিন্তু তুই এখনো আমাকে চিনতে পারলি না। তুই যদি আমাকে বলতি তোর পাওয়ার চাই, আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার ভাই। কিন্তু তুই বেইমানি করলি আমার সাথে। তুই ভুলে গেছিস যে আমি মাইন্ড গেমের মাস্টার, আর তুই আমার সাথে মাইন্ড গেম খেলবি। মারুফ আমার সাথে বেইমানি করেছে, আর তখনই নিজের ভুল শুধরে নিয়েছি। আর তোদের মাঝে ডেভিল হিসেবে আমার ট্রাম্প কার্ড আমার দাবার মন্ত্রী রেদওয়ানকে পাঠালাম, যে আমার নিজের ভাই। এটা একমাত্র সিক্রেট যেটা আমি ছাড়া কেউ জানে না, তুইও না। আমি এখানে না থাকলেও আমার নজর ছিল, কিন্তু তুই এত নিখুঁত অভিনয় করেছিস যে আমি ডেভিলও বুঝতে পারি নাই। আশা যখন রেদওয়ানকে মারতে যায় সেখানে আমিও ছিলাম। আমি আশার চোখে কষ্ট দেখেছি। রেদওয়ানের সামনে ও যতই কনফিডেন্সের সাথে কথা বলুক না কেন, ভেতরে ভেতরে ও খুব কষ্ট পাচ্ছিল, যেটা ওর চোখে স্পষ্ট ফুটে উঠেছিল। আর তখনই আমি বুঝে গেছি এর পেছনে মাস্টার মাইন্ড অন্য কেউ। তাই আমি সামনে না এসে আড়ালে রয়ে গেলাম, আর সেই মাস্টার মাইন্ডের অপেক্ষা করতে থাকলাম। কিন্তু তুই আমার দোস্ত, তুই যা কিছু শিখেছিস আমার থেকেই শিখেছিস, আর সেটার ব্যবহারও খুব ভালোই করেছিস। নিজের সামনে না এসে খুব ভালোভাবেই খেলা খেলেছিস। তুই জানতে চাইছিলি না রেদওয়ানকে মারার তোর ফুল প্রুফ প্ল্যান কিভাবে ফেল হলো? তুই পাওয়ারের নেশায় এতটাই বিভোর হয়ে গেছিলি যে তুই ভুলে গিয়েছিলি যে অন্যদের ভাবনা যেখানে শেষ হয় ডেভিলের সেখানে শুরু। আমার দাবার মন্ত্রী আমার শক্তি, আমার ভাই, ওকে আমি কিভাবে মরতে দিব, তাও ডেভিলের সামনে? খেলাটা তোর, খেলোয়াড়ও তোর, শুধু খেলেছি আমি, তুই বুঝতেও পারিসনি। তোকে বিশ্বাস করে আমি আমার সব প্ল্যান শেয়ার করতাম, ভাবিনি তুই বিশ্বাসের সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত করবি। তুইও হয়তো ভুলে গেছিস আমি যা ভাবি তা বলি না, যা বলি তা করি না, আর যেটা করি সেটা সকলের বুঝের বাহিরে। নাও দ্য গেম ইজ ওভার। সাইমন বলল, দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, আমাকে মারিস না। ডেভিল বলল, কিভাবে মাফ করব বল? তুই ছোট কোনো ভুল করিসনি। তুই আমার বিশ্বাসের সাথে খেলা করেছিস, তুই আমার ফ্যামিলির উপর আঘাত এনেছিস। আমার যে আশা আপুকে একজন খারাপ কথা বললেও আমি তার জিভটা কেটে নিতে পারি, সে আশা আপুর চোখ দিয়ে তুই অঝরে অশ্রু জড়িয়েছিস। তোকে মাফ করি কিভাবে বল? সাইমন বলল, প্লিজ এমন করে বলিস না, আমি তোর ভাই। ডেভিল বলল, ভাই কখনো আরেক ভাইকে আঘাত করতে পারে না। আরে তুই যদি সামনে থেকে আক্রমণ করতি আমি আমার বুক পেতে দিতাম, কিন্তু তুই এমনটা করিসনি। আমি সম্মান করি সেই কাপুরুষকে যে সামনে থেকে আক্রমণ করে, আর ধিক্কার সেই বীরকে যে পেছন থেকে আক্রমণ করে। তুই আমার সাথে বেইমানি করেছিস, আর ডেভিলের উসুল বেইমানদের জন্য একটাই, কোনো মাফ নেই। তবে হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। সাইমন অবাক হয়ে বলল, কি? ডেভিল বলল, আমি তোকে মারবো না। সাইমন বলল, আমি জানতাম তুই আমার ভাই, তুই আমাকে মারতে পারবি না। ডেভিল বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি তোকে মারতে পারবো না, তুই আমার ভাই। তবে ডেভিল সবসময় ভালো খবরের সাথে বোনাস হিসেবে একটা খারাপ খবর দেয়। হৃদয় বলল, খারাপ খবর? ডেভিল বলল, হ্যাঁ খারাপ খবর। আমি বলেছি তোকে আমি মারবো না, তোকে মারবে আশা আপু। আশা অবাক হয়ে বলল, আমি? ডেভিল বলল, হ্যাঁ তুই। ও তোকে এতদিন যে কষ্ট দিয়েছে তার হিসেব তুই করবি। এই বলে আমার পিস্তল আশার হাতে দিলাম। আশা বলল, সাইমন, আমার ফ্যামিলি কোথায়? ডেভিল বলল, তোর ফ্যামিলি সেফ আছে আপু, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট শুট হিম। আশা বলল, জানিস আমি নিজেকে নিয়ে খুব খুশি ছিলাম যতদিন না তোর সাথে দেখা হয়েছিল, কিন্তু এখন নিজের প্রতি ঘৃণা হয়। কত খারাপ কাজ করিয়েছিস আমাকে দিয়ে, কত কষ্ট দিয়েছিস আমার ফ্যামিলিকে। একটা বুলেটে তোর শাস্তির জন্য যথেষ্ট না। বলেই আশা নিজের বুটের ভেতর থেকে একটা ছুরি বের করে সাইমনের হাতের রক কেটে দিল। সাইমন ব্যথায় ছটফট করতে লাগলো। তারপর আশা সাইমনকে শিকল দিয়ে বেঁধে দিল, আর ওর মুখে কাপড় দিয়ে বেঁধে দিল, যাতে ওর চিৎকার শুনে ওকে কেউ বাঁচানোর জন্য না আসতে পারে। এরপর আশা বলল, এখন তুই বুঝতে পারবি মরণ কতটা যন্ত্রণাদায়ক। তিল তিল করে তুই প্রতি মুহূর্তে নিজের মৃত্যুর দিকে যাবি, তুই মরার জন্য ছটফট করবি, কিন্তু এত সহজে মরবি না। গুড বাই, এনজয় ইউর পেনফুল ডেথ। এরপর হৃদয়কে সেখানে রেখে আমরা সবাই বেরিয়ে এলাম। তখন আশা আমার হাতে পিস্তল দিয়ে বলল, ভাই বেইমানি তো আমিও করেছি,
দিয়েছি আর আমি চাই না আমার জন্য ডেভিল তার উসুল চেঞ্জ করুক। শুট মি। ডেভিল বলল, মারার হলে অনেক আগেই মেরে দিতাম, তোকে মারার জন্য 5 বছর অপেক্ষা করতে হতো না, কিন্তু তুই আমাকে এসব কেন জানাস নাই? আশা বলল, আমি কিভাবে তোকে বিশ্বাস করাতাম যে এসব কিছুর পেছনে মাস্টারমাইন্ড হলো সাইমন? আমার কাছে কোনো প্রুফ ছিল না, আর সাইমন সবসময় তোর আশেপাশে থাকতো। আমি ভয় পেতাম যদি আমি তোকে সব বলে দেই তাহলে ও আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দিতে পারে। ঈশা বলল, যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে এখন ভাবার দরকার নাই। অল ইজ ওয়েল ওয়েন এন্ড ইজ ওয়েল। ডেভিল বলল, হ্যাঁ সে তুমি ঠিকই বলেছ। এরপর আর কি, আশা নিজের ফ্যামিলির কাছে ফিরে গেল। রেদওয়ান তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সেও চলে গেল, আর আমি নিজের কথা রাখতে চলে গেলাম স্টিভের কাছে। হ্যাঁ, ইন্টারপোল অফিসার স্টিভ, ওকে আমি কথা দিয়েছিলাম আমার মিশন শেষ হলে আমি নিজে ওর কাছে গিয়ে ধরা দিব। ডেভিল বলল, স্টিভ আমার কাজ শেষ, এবার তুমি আমাকে নিয়ে যেতে পারো। স্টিভ বলল, না। ডেভিল বলল, কেন? স্টিভ বলল, আমি তোমাকে আর 5টা ক্রিমিনালের মতোই মনে করতাম, কিন্তু তুমি আলাদা। সবারই লাইফে একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার আছে, আমি তোমাকে সেই চান্সটা দিলাম, নিজেকে শুধরে নিয়ে নতুন করে নিজের জীবন শুরু করো। ডেভিল হেসে বলল, এই চান্সটা যদি আমি তখন পেতাম যখন দরকার ছিল, তাহলে হয়তো আমার বর্তমান অন্যরকম হতে পারত। যাই হোক স্টিভ, জীবনে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি আমার দরকার হয় আমাকে স্মরণ করো, আমাকে তুমি পাশে পাবে। আজ থেকে জানবে পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেলেও তোমার এই বন্ধু তোমার পাশে থাকবে। স্টিভ বলল, ধন্যবাদ, আজকে তাহলে আসি। এরপর আর কি, খেল খতম, দোকান বন্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়েছিল 1 বছর আগে গল্পের সম্পূর্ণ সিজন এখানে শেষ হলো। তো সম্পূর্ণ গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার গল্পে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।